নমস্কার, নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। সকলে আনন্দে শান্তিতে আছেন তো? আজ যে গল্পটি পড়ছি তার নাম চকদিহির তেনারা, লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীতল তাপাদার যখন মুগবেড়ের খালের ঘাট পাড়ে পৌঁছল তখন বেলা প্রায় ৩টে। মাঘ মাসের হাড় কাঁপানো হাওয়া বইছে, রোদের রং লালচে মেরে গিয়েছে। বেলা আর বেশিক্ষণ নেই। ঘাটে গুটি কয়ে যাত্রী জড়সড় হয়ে নৌকোর জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে। শীতলকেও দাঁড়াতে হলো। ঝাড়া ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর হেলে দুলে একখানা নৌকো এসে দয়া করে ভিড়লেন। নৌকোয় ওঠার আগে শীতল জিজ্ঞেস করল, মাঝি ভাই, এই নৌকো চকদিহি খেপ মারবে তো? মাঝি বুড়ো সুড়ো মানুষ, প্রশ্নটা শুনে বিড়বিড় করে আপন মনে কি একটু বলল। তারপর জিজ্ঞেস করল, চকদিহি যাবেন কেন? সেখানেই যে আমার কাজ। বলে মাঝি একটু যেন ভাবনায় পড়ে গেল। তারপর বলল, তা কাজ থাকলে তো যেতেই হবে, উঠে পড়ুন তাহলে। ৫-৭টি জড়সড় যাত্রী নিয়ে বড় নৌকোটা রওনা দিল। বেলা ফুরিয়ে আসছে তাড়াতাড়ি। নতুন জায়গা, অন্ধকার হয়ে গেলে অসুবিধে পড়তে হবে ভেবে শীতল তাপাদারের একটু উদ্বেগ হচ্ছিল। সঙ্গে একটা বিছানা আর বাক্স। চাকরিতে জয়েন করতে যাচ্ছে, সেখানকার বিলি বন্দোবস্ত তার জানা নেই। নৌকোটা খানিকক্ষণ বাদে বাদে এ ঘাটে ও ঘাটে ভিড়ছিল। যাত্রীদের সবাই ৩ জায়গায় নেমে যাওয়ার পর শীতল একা হলো। সে আর বুড়ো মাঝি। অলস হাতে বৈঠা মারতে মারতে মাঝি বলল, তা চকদিহিতে কে থাকে আপনার? কেউ না, এই নতুন যাচ্ছি। তা কাজটা কিসের চকদিহিতে? একটা প্রাথমিক স্কুলে পড়ানোর চাকরি। তা ভালো, ওই সামনেই চকদিহির ঘাট, উঠে পড়ুন। চকদিহির ঘাটে নৌকো ভিড়বার সময় বেশ অন্ধকার ঘনিয়ে উঠেছে। চারিদিকে ঝুপসি গাছপালা, লোকজন নেই। কাছে পিঠে বাড়িঘরের চিহ্ন দেখা যাচ্ছে না। তাকে নামিয়ে দিয়েই নৌকোখানা চট জলদি সরে পড়েছে। পথের হদিশ জিজ্ঞেস করার মতো কেউ নেই। নিজের অবস্থাটা অনুমান করে ধাতস্থ হতে শীতলের একটু সময় লাগলো। তার বাক্সে একখানা টর্চ আছে, কিন্তু এই অন্ধকারে বাক্স খুলে হাতড়ে হাতড়ে টর্চ বার করা কঠিন। সে খুব ধীরে ঘাট থেকে নাবাল বেয়ে উপরে উঠল। সে ৪-৫ দিন আগে একখানা পোস্ট কার্ডে পৌঁছানোর দিন তারিখ জানিয়ে দিয়েছিল বটে, কিন্তু চিঠিখানা যে পৌঁছেছে তারই বা ঠিক কি? উপরে এসে সে চারদিক চেয়ে দেখে বেশ দমে গেল। লোকজন নেই, বাড়ি ঘর দেখা যাচ্ছে না, কোথাও কোনো আলো চোখে পড়ছে না। সাঁঝ বেলাতেই যেন মাঝ রাত্রিরের মতো নিঝুম হয়ে গিয়েছে জায়গাটা। তার উপর প্রচন্ড শীত, সনসন করে উত্তরে হাওয়া বইছে, এবং ভয়ের কথা, চারিদিকে বেশ কুয়াশাও ঘনিয়ে উঠেছে। বাক্স বিছানা নিয়ে সে হারা উদ্দেশ্যে কোন দিকে রওনা হবে সেটাই বুঝতে পারছে না। কাছে পিঠে শুধু ঘন গাছপালা আর চাপ ধরা অন্ধকার। চকদিহি গাঁয়ের চিহ্ন মাত্রও নেই। মাঝি বেটা কোনো আঘাটায় নামিয়ে দিয়ে গেল কিনা কে জানে। রেল স্টেশনে যেমন থাকে, ঘাটে তো আর তেমন জায়গার নাম লেখা থাকে না। ভরসা এই, পাকা ঘাট যখন আছে তখন কাছে পিঠে লোক বসতিও থাকতেই হবে। দাঁড়িয়ে থেকে লাভ নেই, কপাল ঠুকে সামনে একটু এগিয়ে দেখা দরকার। শীতল সাবধানে খুব ধীরে ধীরে বাঁ বগলে বিছানা,
আর ডান হাতে বাক্স ঝুলিয়ে রওনা দিল। কিন্তু কুয়াশাটাও এই মৌকায় এমন ঘন হয়ে এলো যে ঠাহর করে পথঘাটের কোনো হদিশ পাওয়ার উপায় রইল না। সেই রসপুরগঞ্জে একটা হালুইকরের দোকানে দুখানা সিঙাড়া আর রসগোল্লা খেয়েছিল। সেসব কখন তল হয়ে গিয়েছে, এখন খিদেটাও চাগাড় দিচ্ছে খুব। সে বিজ্ঞান পড়েছে, এতকাল ঈশ্বর নেই বলেই বিশ্বাস ছিল, কিন্তু বিপাকে পড়ে মনে পড়ল তার মা খুব মদনমোহনের ভক্ত। সর্বদাই বাবা মদনমোহন নামক একজন দেবতাকে কারণে অকারণে ডাকাডাকি করে থাকেন। বংশীধারী মদনমোহনের বিভিন্ন পটও তাদের ঠাকুর ঘরে রয়েছে। শীতলের মনে হলো একবার মায়ের মদনমোহনকে ডেকে দেখলে হয়। আহা, বিজ্ঞান তো আর সব রহস্যই ভেদ করতে পারেনি। বিজ্ঞানকে ছাড়িয়ে নাগাল এড়িয়েও তো অনেক কিছু থাকতে পারে। খুব লজ্জা আর সংকোচের সঙ্গে মদনমোহনকে হালকা করে একটু ডাকতে চাইছিল শীতল। চারিদিকে একটু চোখ বুলিয়ে চোখ বুজে সবে বলেছে মা। ঠিক এই সময় হেড়ে গলায় কাছে পিঠে একটা হাঁক শোনা গেল। আহা, করেন কি করেন কি? বলতে বলতে দুধ দাঁড় করে একটা লোক বাঁ দিক থেকে ধেয়ে এলো। এই দুর্দান্ত শীতেও তার গায়ে একটা গেঞ্জি আর নিম্নাঙ্গে মালকোঁচা মারা ধুতি ছাড়া কিছু নেই। দিন মশাই, আমার হাতে দিন। স্কুলের মাস্টার মশাই আপনি, মালপত্র বওয়া কি আপনার সাজে? আমরা আছি কি করতে? যাক বাবা, মদনমোহনকে ডাকার আগে বিপদ উদ্ধার হয়ে গিয়েছে বলে শীতল নিশ্চিন্দির শ্বাস ফেলে বলল, আমাকে নিতে এসেছেন বুঝি? লোকটা নির্বিকার গলায় বলে, আগে না, তবে এই ঘাটের ধারে প্রায় দিনই হাওয়া খেতে আসি তো, আপনাকে দেখে মনে হলো বিপদে পড়েছেন, তাই আসা। অধমের নাম নীলমণি খাসনবিশ। আমি হলুম গে শীতল তপাদার। স্কুলে আহা, ওসব আমরা জানি। মদন মালো নৌকো এলেন, সবই স্বচক্ষে দেখা। অন্ধকারে এবং ঘন কুয়াশায় লোকটার চেহারা বোঝার উপায় নেই, শুধু আবছা ধুতি আর গেঞ্জিটা বোঝা যাচ্ছে। খুব শক্তপোক্ত লোক সন্দেহ নেই, নইলে এই কালান্তক শীতে এই সামান্য পোশাকে হাওয়া খেতে জলের ধারে আসতো না। গলা খাঁকারি দিয়ে শীতল বলে, তা নীলমণি বাবু, চকদিঘি জায়গা কেমন? দিব্যি জায়গা মশাই, দিব্যি জায়গা। চাঁদ সূর্যি ওঠে, গাছপালা আছে, খালধার আছে, বাঁশ বন আছে, শ্মশানও আছে, গোরস্থানও আছে। আর চাই কি আপনার? জবাব শুনে একটু দমে গিয়ে শীতল বলল, তা বটে। খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর শীতল বলল, আমার থাকবার ব্যবস্থা কোথায় হয়েছে তা কি জানেন? লোকটা হঠাৎ যেন চমকে দাঁড়িয়ে বলল, তাই তো, এটা তো খেয়াল হয়নি। তাহলে আপনি আমাকে নিয়ে যাচ্ছিলেন কোথায়? লোকটি খুব চিন্তিত হয়ে আমতা আমতা করে বলল, তাও বটে, কোথায় যেন নিয়ে যাচ্ছিলাম ঠিক মনে নেই। তা চলুন, বাঁশবনটা পেরিয়ে সাঁকো অবধি তো আগে আপনাকে পৌঁছে দিই, তারপর যা হোক একটা ব্যবস্থা করে নেবেন। শীতল ভারী হতাশ হয়ে পড়ল। সাঁকো পেরিয়েই বা সে যাবে কোথায়? নীলমণি খাসনবিশের মাথায় একটু গন্ডগোল আছে বলেই মনে হচ্ছিল শীতলের, তাই সে আর কথা বাড়ালো না। সামনে বাঁ ধারে বিশাল বাঁশবনের আড়াল পাওয়া যাচ্ছিল, কুয়াশায় ভালো করে বোঝা যাচ্ছিল না। নীলমণি হঠাৎ থেমে বিছানা আর বাক্স তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি চলি আজ্ঞে, আর যাবার উপায় নেই কিনা, মেলা কাজ ফেলে এসেছি। গাঁটা কত দূর? বেশি না, বেশি না। সাঁকো পেরোলে পোটাক পথ হবে, বুক ঠুকে চলে যান। অন্ধকারে সাঁকোটা অনুমান করে পেরোতে হলো শীতলকে, তবে উপায়ও তো নেই।
কিন্তু সাঁকো পেরিয়েও সেই একই সমস্যা, সামনে অন্ধকার আর কুয়াশা। কোন দিকে গাঁ, কোথায় আশ্রয় বুঝবার উপায় নেই। ফের মদনমোহনের কথা মনে এলো শীতলের। এবার আর বাবা মদনমোহনকে না ডেকে উপায় নেই। সে চোখ বুজে বংশীধারীর ফটোয় দেখা মুখ স্মরণ করে সবে বলেছে মা, অমনি দুই হ্যাঁচকায় তার হাত আর বগল থেকে বাক্স আর বিছানাটা কে যেন কেড়ে নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে আসুন, দেখিয়ে দিচ্ছি। আপনি কে? আমি হলুম গে পঞ্চানন হালুই, এই গাঁই বাস। বাঁচালেন মশাই। আপনি কি জানেন কোথায় আমার থাকার ব্যবস্থা হয়েছে? আমার কি জানার কথা? আমি ভাবছিলাম হেড স্যার নিশাপতি বাবুই হয়তো আপনাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে। না মশাই, নিশাপতি বাবু আমাকে পাঠাননি, নিজের গরজে এসে আপনার মাল বইছি। অন্ধকারে ঠাহর করে যা বোঝা যাচ্ছে, লোকটা বেশ লম্বা আর কেঠো চেহারার, গায়ে গরম জামাও আছে বলে মনে হলো। শীতল কুণ্ঠার সঙ্গে বলল, সে কি, আমার মাল বইবার আপনার গরজ কিসের? দিন, ওগুলো আমার হাতেই দিন। ঠিক আছে, খানিকটা তো এগিয়ে দিই। আচ্ছা পঞ্চানন বাবু, এই চকদিহি কেমন গাঁ? অখদ্দে মশাই, অখদ্দে। এসে যখন পড়েছেন হাড়ে হাড়ে টের পাবেন। এখানে বেঁচে সুখ নেই, মরে সুখ নেই, দিনে সুখ নেই, রাতে সুখ নেই। তা এই চকদিহি ছাড়া আর জায়গা পেলেন না? শীতল তার মেরুদণ্ড বেয়ে একটা শীতলতর স্রোত নেমে যাচ্ছে টের পেল। গলাটা একটু ঝেড়ে বলল, খুব খারাপ জায়গা নাকি? খুব খুব। তবে হ্যাঁ, বেঁচে থাকার উপর যদি ঘেন্না এসে গিয়ে থাকে, দুঃখে কষ্টে হেদিয়ে গিয়ে মরার বাসনা যদি চাগাড় দিয়ে উঠে থাকে, তাহলে সোজা চকদিহি চলে আসুন। এখানে মরার ব্যবস্থা চমৎকার। গাছে গাছে ফাঁস লাগানো দড়ি ঝুলে আছে, গহীন পুকুর আছে, 20 গোটার গাছের জঙ্গল আছে, সাপ পাবেন। আর খুনে গুন্ডাদের তো এটা স্বর্গরাজ্যই বলা যায়। শীতল শিউরে উঠে বলল, ওরে বাবা, চকদিহি তো সাংঘাতিক জায়গা। লোকটা ভারী আহ্লাদের গলায় বলল, হ্যাঁ, তবে আর বলছি কি, চকদিহি যখন এসে পড়েছেন তখন একটা ইস্পার উস্পার কিছু ঘটবেই। আচ্ছা পঞ্চানন বাবু, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? এখনো তো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। ঘর বাড়ি? ঘর বাড়ি খুঁজছেন নাকি আপনি? ঘর বাড়ি খুঁজবো না তো কি, আমার যে গাঁয়ে পৌঁছানো দরকার, মাথা গুঁজবার একটা জায়গা দরকার। সারা রাত হেঁটে মরতে তো আসিনি। এই রে, তাহলেই তো মুশকিলে ফেললেন। আমার আবার অন্য কাজেও যেতে হবে। এই ধরুন আপনার মালপত্র, আর এগিয়ে গিয়ে দেখুন যদি কোনো হিল্লে হয়। বলেই লোকটা গায়েব হয়ে গেল। এখানকার লোকগুলোর সকলেরই কি মাথায় ছিট আছে? কি বলে আর কি করে তার কোনো ঠিক নেই। পথের মাঝখানে মালপত্র নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থেকে শীতল ভেবেই পেল না এবার তার কি করা উচিত। না, নাস্তিকতা ফেলে ঠাকুর দেবতাকে না ডাকাডাকি করে আর উপায় নেই। বিপদে আপদেই তো ঠাকুর দেবতাকে দরকার, তাছাড়া আর তাদের কি দরকার? চোখ বুজে বাবা মদনমোহনের মূর্তিটা একবার ঝালিয়ে নিয়ে শীতল ফের যেই বলেছে, মা, বেঁধে বেঁধে আর এগোবেন না, বলতে বলতে একটা বেটে মতো লোক যেন পাশের গাছ থেকে ঝুপ করে লাফিয়ে পড়লো। গদগদ গলায় বলল, আহা, অত তাড়াহুড়োর কি আছে? স্কুলের নতুন মাস্টার মশাই তো আপনি, শীতল তপাদার তো। যে আগে, চলুন এগিয়ে দিচ্ছি। শীতল এবার ভারী বিরক্ত হয়ে বলে, এগিয়ে দেওয়ার নিকুচি করেছে। এগিয়ে দেবেন মানে? এগিয়ে দিলেই হলো। বলি, জমের দক্ষিণ দোরেই যে এগিয়ে দেবেন না, তা কি করে বুঝবো বলুন তো? আরো দুজন তো এগিয়ে দিলেন, কিন্তু কোথায় এগিয়ে দিলেন তাই তো বুঝতে পারলাম না। কিন্তু আপনি কে? ভারী মিঠে গলায় লোকটি বলে,
আগে আমি হলুম গে নরহরি পুতিতুণ্ড, এ গায়ে বহু কালের বাস। যা হয়রান হতে হলো আপনাকে, তা দিন, মালপত্র বয়ে আমি নিয়ে যাচ্ছি আপনাকে। শীতল মাথা নেড়ে বলে, না মশাই, শুধু নিয়ে গেলেই হবে না, জায়গা মতো পৌঁছেও দিতে হবে। আগে সে তো বটে, তার জায়গা মতো আপনি একরকম পৌঁছে গিয়েছেন বলে ধরে নিতে পারেন। কাছে পিঠেই চকদিহি, শুধু ডাইনির জলাটা পেরোতে পারলেই হলো। শীতল অবাক হয়ে বলে, চকদিহি এখনো পৌঁছয়নি? বলেন কি মশাই? এই যে নীলমণি খাসনবিশ আর পঞ্চানন হালুই বলে দুটো লোক যে বলল চকদিহি পৌঁছে গিয়েছে, ওদের কথা ধরবেন না, মুখ্য সূক্ষ্ম চাষাভূষ লোক সব, ওরা চকদিহির ঘাত ঘুত জানবে কি করে? তা চকদিহির ঘাত ঘুতটা কি একটু বুঝিয়ে বলবেন? ওহো, ওসব তড়িঘড়ি জানবার দরকারটাই বা কি আপনার? যদি টিকে থাকতে পারেন তাহলে দেখবেন চকদিহি ভারী সরেস জায়গা। মঙ্গলবারের হাটে ভারী সস্তায় ছুরি, ভোজালি, তলোয়ার, চপার কিনতে পারবেন। হাড়ু মুৎসুদ্দির কাছে পিস্তল বন্দুকও পেয়ে যাবেন। শতু কপালের কাছে বোমা বারুদ শের দরে কেনা যায়। শীতল চটে উঠে বলে, ওসবে আমার কি দরকার বলুন তো? এ তো ভারী অদ্ভুত জায়গা। তা যা বলেছেন, চকদিহির মঙ্গলা হাটের খুব নাম, জায়গা মন্দ নয়, তবে ওই রোজই দু চারটে লাশ পড়ে আর কি। ওইসব ছোটখাটো ব্যাপার গেরাচ্ছি না করলে চকদিহি ভারী সরেস জায়গা। চকদিহির কথা যত শুনছি ততই মাথা গরম হয়ে যাচ্ছে মশাই, কিন্তু এসে যখন পড়েছি তখন নিরুপায়। বলি, এখানে মাথা গোজার মতো একটা জায়গা পাওয়া যাবে কি নরহরি বাবু? কি যে বলেন, মাথা গোজার জায়গার অভাব কি? চারিদিকেই মাথা গোজার জায়গা। আমি তো শ্মশানেশ্বরী কালীর থানে হাঁড়ি কাঠেও অনেক সময় মাথা গুঁজে পড়ে থাকি। সর্বনাশ, হাঁড়ি কাঠে মাথা দিয়ে শুতে হবে নাকি? আরে না না, আপনার জন্য বোধহয় একটু ভালো ব্যবস্থাই আছে। আপনার কথার মাথা মুন্ডু বুঝে ওঠাই মুশকিল দেখছি। তা বলুন মশাই, কোথায় নিয়ে যাবেন, বেঘরে প্রাণটাই না যায়? আগে প্রাণ খুব মজবুত জিনিস, সহজে যাওয়ার নয়। লোকটা বাক্স বিছানা নিয়ে আগু হলো, পিছনে শীতল। চোরে ডাকাত না খুনে তা বুঝতে পারছে না শীতল, কিন্তু আর তো উপায়ও নেই। অন্ধকারে কি যেন একটা দেখিয়ে লোকটা বলল, ওই যে ডান ধারে ডাইনির জলা দেখতে পাচ্ছেন তো? না, অন্ধকারে দেখবো কি করে? তাও বটে, কথাটা খেয়াল ছিল না। এ খুব প্রাণঘাতী জায়গা মশাই, বিস্তর লোক আত্মহত্যা করেছে, বিস্তর লোককে চুবিয়ে মারা হয়েছে, বিস্তর মানুষকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন প্রায় রোজই এই জলায় বস্তাবন্দির লাশ মুশ করে ভেসে ওঠে। বাপরে, ভয় পেলেন নাকি? থাকুন কদিন চেপে, সব গা সওয়া হয়ে যাবে। চকদিহিতে থাকলে খুন জখম কোনো ব্যাপারই নয়। বুঝেছি, এখানে এসে বড় ভুল করে ফেলেছি মনে হচ্ছে। তা আপনি চললেন কোথায়? সেইটাই তো আমিও বুঝতে পারছি না। ওই যে দেখছেন বটগাছ, ওর পিছনে চকদিহি। আমি ওই পর্যন্ত পৌঁছে দিচ্ছি আপনাকে, তারপর আপনার কপাল। মানে এই বললেন জায়গা মতো পৌঁছে দেবেন? আগে ঠিকই বলেছি, বটতলায় সেই জায়গা। আমার কি বিষয়কর্ম নেই নাকি মশাই? দেখা যাচ্ছে নরহরি পতিতুণ্ড বিশেষ সুস্থ মগজের মানুষ নয়। বটতলার ঘুপসি অন্ধকারে তার মালপত্র নামিয়ে দিয়ে বিনা সম্ভাষণে হঠাৎ কেটে পড়ল। লোকগুলো কেনই বা বেগার খাচ্ছে আর ঘুরিয়ে মারছে তা একটুও বুঝতে পারল না শীতল। না, মদন মোহনকে ডাকাডাকি না করলেই আর নয়।
তিনবার ডাকতে গিয়ে বাধা পড়েছে, কিন্তু এবার সে ডাকবেই। মনস্থির করে শীতল বুক ভরে দম নিয়ে সবে শুরু করতে যাবে, ঠিক এমন সময়, আহা, দাঁড়ান দাঁড়ান, আমি এসে গিয়েছি তো বলতে বলতে মাঝারি চেহারার একটা লোক এসে শশব ব্যস্তে তার বাক্স বিছানা তুলে নিয়ে বলে, ইস, খুব হয়রানি হয়েছে তো আপনার। শীতল গম্ভীর হয়ে বলে, আপনি কে? অধমের নাম পীতাম্বর মিস্ত্রি। শুনুন মশাই, তিনটে পাগলের পাল্লায় পড়ে আমি তখন থেকে ঘুরে মরছি। আমারও খিদে তেষ্টা আছে, আমি আর বেঘরে ঘুরতে পারবো না। সে তো বটেই, তবে কিনা চকদিহি গাঁখানাও আপনার দেখা হয়ে গেল, ঠিক কিনা বলুন? শুনুন পীতাম্বর বাবু, এই শীতে অন্ধকার আর কুয়াশার মধ্যে খিদে তেষ্টা চেপে চকদিহি গাঁ দেখার কোনো শখই আমার নেই। এবার স্পষ্ট করে বলুন তো, আপনার মতলবখানা কি? দয়া করে আমার বাক্স আর বিছানা নামিয়ে রাখুন। পীতাম্বর বোধহয় ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকে নিল, তারপর বলল, হে, মতলব খুব একটা খারাপ ছিল না আগে, তবে বুদ্ধির দোষে অনেক সময় ভালো করতে গিয়ে মন্দ হয়ে পড়ে কিনা। শীতলের খিদে পেলে মাথা ভালো কাজ করে। বারবার খিদের মুখে সে শক্ত শক্ত অঙ্ক টক করে কষে ফেলে এসেছে, তাই খিদে জাগাড় দেওয়ায় তার চড়াক করে একটা কথা মনে পড়ে গেল। যতবার সে বাবা মদন মোহনের নাম করতে গিয়েছে, ততবারই হয় নীলমণি খাসনবিশ, নয় পঞ্চানন হালুই, না হয় তো নরহরি পতিতুণ্ড এবং পীতাম্বর মিস্ত্রি এসে বাধা দিয়ে হামলে পড়েছে। সুতরাং এর মধ্যে একটা প্যাঁচ থাকার সম্ভাবনা। সে গলা খাঁকারি দিয়ে বলল, শুনুন পীতাম্বর বাবু, আপনি বা আপনারা আসলে কে তা আমার জানা নেই, আপনাদের মতলব কি তাও বুঝতে পারছি না, কিন্তু এবার আমি আমার মায়ের ইষ্ট দেবতাকে না ডেকে ছাড়ছি না। জয় বাবা মা! পীতাম্বর আঁতকে উঠে বলল, বলছি বলছি। আমাদের মনীষীর মধ্যে গণ্য না করলেও চলবে, তবে আমরা তেমন খারাপ চরিত্রের নয় মশাই শীতল তপাদার। স্কুলে যে পোস্টে আপনি বহাল হলেন, সেই পোস্টেই মৃগেনবাবুর ছেলে গঙ্গাপদর বহাল হওয়ার কথা ছিল, কিন্তু চাকরিটা আপনার বরাতে জুটে যাওয়ায় মৃগেনবাবু রেগে টং। তিনি হলেন চকদিহির দণ্ডমুণ্ডের কর্তা, হাতে মাথা কাটেন। অপমানটা তার হজম হয়নি কিনা, তাই ঠিক করে রেখেছিলেন আপনি গায়ে পা রাখলে দুনিয়া থেকে সরিয়ে দেবেন। সেই মতলবে পাঁচুয়ার গদাইকে বটতলায় মজুত রেখেছিলেন। লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ছিল। ওরে বাবা, একটা চাকরির জন্য খুন! তবে আর বলছি কি, ঘোরাঘুরিটা সেই জন্য করাতে হলো কিনা। ও তা মশাই, আপনারা কারা? সে আর আপনার শুনে দরকার নেই। ওই যে 20 কদম দূরে বনবিহারী বাবুর বাড়ি, ওখানেই আপনার বাসা ঠিক হয়েছে। চলুন, গরম জল থেকে গরম ভাত সবই তৈরি আছে, গেলেই হয়। খুব চিন্তিতভাবে শীতল বনবিহারীর বাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে দাওয়ায় উঠে হঠাৎ বলল, আচ্ছা, বাবা মদন মোহনকে আপনাদের এত ভয় কেন বলুন তো? বলেই হাঁ হয়ে গেল শীতল। চোখের সামনে থেকে জলজীবন্ত লোকটা যেন ফুস করে বাতাসে মিলিয়ে গেল। দাওয়ার উপর তার বাক্স আর বিছানাটা পড়ে আছে শুধু। চকদিহির তেনারা, লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।